আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের পড়া ছিল যেটা সেটা যে ইভলিউশন। তো ইভলিউশনের দুটো চ্যাপ্টার আছে, একটা আছে তোমার অরিজিন অফ লাইফ ইভলিউশন, আর একটা আছে দ্য মলিকিউলার বেসিস অফ ইভলিউশন। তো ওই দুটোর মধ্যে ফার্স্ট যেটা আছে তোমাদের সিলেবাসে সেটাই আছে, আর মলিকিউলার বেসিস অফ ইভলিউশন যেটা তোমাদের সিলেবাসে এই ফার্স্ট টার্ম সিলেবাসে এখন নেই। তো ওটা আপাতত বন্ধ মানে স্টপ থাকছে। ফার্স্ট টার্ম সিলেবাসটা কভার করার পর তারপর ওটা আবার পড়াবো। তো তোমাদের সিলেবাসে আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস। মোটামুটি সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। তো এনভায়রনমেন্টাল ইস্যুস যে চ্যাপ্টারটা, সেখানে কিন্তু বোঝার কিছু নেই, ঠিক আছে? মানে পরিবেশ সংক্রান্ত বিষয় কিছু, যেমন ধরো বিভিন্ন দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, গ্যাসীয় পদার্থের দূষণ, এগুলো তোমরা আগে ক্লাস 10-এ পড়েছো, মুখস্থ করলেই হবে বা তোমরা নিজেরা রিডিং করলেও হবে। দেখো, তো আজকে যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস। এনভায়রনমেন্টাল ইস্যুসের মধ্যে আমরা এনভায়রনমেন্ট কাকে বলবো? পরিবেশ হচ্ছে যে যেখানের মধ্যে সমস্ত জীব এবং উদ্ভিদ এবং প্রাণীর যে বসবাস, সেটাকে অর্থাৎ পারিপার্শ্বিক যে পরিবেশ আমাদের চারিপাশে ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি, তাকে আমরা বলছি পরিবেশ। আমরা যেখানে বাস করি সেখানে সমস্ত জীব, উদ্ভিদ এবং প্রাণী সকলকে নিয়ে চারিপাশে যে পরিবেশ তাকে বলা হচ্ছে, চারিপাশের যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি তাকে বলা হচ্ছে পরিবেশ। তো এই পরিবেশ মানব সভ্যতার অগ্রগতির ফলেই এই পরিবেশের কি হচ্ছে, বিপুল পরিমাণে ক্ষতিসাধন হচ্ছে। অর্থাৎ যত টেকনোলজি বাড়ছে বা যত মানুষ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তত কিন্তু দূষণের মাত্রাটা বেড়ে যাচ্ছে। পরিবেশ হচ্ছে আমার পরিবেশকে নিয়েই আমাদের বেঁচে থাকা। তো সেই পরিবেশকে অনেকটা বলতে পারো যে কৃত্রিমভাবে বা মনুষ্য সৃষ্টিতে ফলেও কি হচ্ছে, এই পরিবেশ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পরিবেশের মধ্যে থাকা যে বিভিন্ন উপাদান, জল, মৃত্তিকা, তারপর বায়ু, এগুলো কি, এগুলোকে নিয়ে তো আমাদের বেঁচে থাকা। তো সেইগুলো যদি দূষিত হয়ে যায় তাহলে কি হবে, একটা বিরাট আকারের পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো পরিবেশ দূষণ কাকে বলে? দেখো, ফার্স্ট জানতে হবে পরিবেশ দূষণ কি। পরিবেশ দূষণ হচ্ছে যে পরিবেশের মধ্যে থাকা কোনো বাহ্যিক বস্তু, বাহ্যিক বস্তু মানে কোনো দূষক পদার্থের প্রভাবে, পরিবেশের মধ্যে থাকা কোনো বাহ্যিক বস্তু বা দূষক পদার্থের প্রভাবে যখন বায়ু, মৃত্তিকা, জল ইত্যাদি ক্ষতিসাধন হয়ে থাকে বা বিরাট আকারের পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হচ্ছে পরিবেশ দূষণ। বা আর একজন বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছিলেন ওডাম। বিজ্ঞানী ওডাম কি বলেছেন? তিনি বলেছিলেন যে জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতির ভৌত এবং রাসায়নিক যে পরিবর্তন, অর্থাৎ যে সমস্ত পদার্থ মেশার ফলে বা যে সমস্ত পদার্থের বা যাকে পলিউটেন্ট বা দূষক পদার্থ বলা হয়, তাহলে যে সমস্ত পদার্থের ফলে জল, বায়ু, মৃত্তিকার যে ভৌত এবং রাসায়নিক যে গুণাবলী, সেগুলো একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। যে পরিবর্তন হচ্ছে মানব সভ্যতার জীবগুলোর মধ্যে একটা বিরাট আকারে ক্ষতি সাধন করে থাকে, তখন তাকে বলা হচ্ছে যে পরিবেশ দূষণ। ঠিক আছে? তো এইগুলো জাস্ট আগে পড়েছো, তো এগুলো নিয়ে বেশি ঘাটা মানে বেশি বলার দরকার নেই, রিডিং করলেই হবে। আগে এগুলো এগুলো তোমরা সম্পর্কে সবই জানো। কে না জানে জল দূষণ কিভাবে হয়ে থাকে, বায়ু দূষণের কারণগুলো কি কি, মৃত্তিকা দূষণের কারণগুলো কি কি, শব্দ দূষণের কারণ কি কি, জল দূষণের প্রভাবগুলো কি কি, প্রতিকারগুলো কি কি, এগুলো জানা। ঠিক আছে? বেশি এগুলো নিয়ে বলবো না, কারণ তোমরা রিডিং করলে বুঝতে পারবে। দেখো, এরপর হচ্ছে তোমার এই পরিবেশ দূষণের প্রকারভেদ। পরিবেশ দূষণের প্রকারভেদ হচ্ছে কয় প্রকার ও কি কি। দেখো, দূষণের প্রকারভেদ অর্থাৎ দূষণের প্রকারভেদ, পরিবেশ দূষণ কয় প্রকার ও কি কি। তো 3 রকম হতে পারে। একটা হচ্ছে পরিবেশ পরিমণ্ডলের প্রকৃতি অনুসারে দূষণ, দূষকের ভৌত প্রকৃতি এবং উৎপত্তির কারণ হিসেবে দূষণ। তাহলে প্রথম আমরা দেখবো যে যে 3টে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই 3টে। কি কি না, পরিবেশ পরিমণ্ডলের উপর ভিত্তি করে জল দূষণ, বায়ু দূষণ এবং মৃত্তিকা দূষণ। দূষকের ভৌত প্রকৃতি মানে তার ভৌত যে প্রকৃতি, তার উপর ভিত্তি করে যদি গ্যাসীয় দূষণ, গ্যাসীয় পলিউশন, গ্যাসিয়াস পলিউশন, দূষণ কণা দূষণ বা ডাস্ট পলিউশন, তাপীয় দূষণ বা থার্মাল পলিউশন, কেমিক্যাল পলিউশন, তেজস্ক্রিয় দূষণ এবং শব্দ দূষণ, সাউন্ড পলিউশন। ওকে? আর উৎপত্তির কারণ অনুযায়ী 2 প্রকার, একটা প্রাকৃতিক দূষণ আর মানব সৃষ্টি দূষণ। তো যদি আমরা বলি
এই তিনটে পরে বলছি। দূষকের ভৌত প্রকৃতি অনুযায়ী কেমন? গ্যাসিয়াস দূষণ, মানে বায়ুমণ্ডলে থাকা নির্দিষ্ট মাত্রায় যে CO2, কার্বন, CO, N2O, তো এই যে গ্যাসগুলো সেগুলোর মাত্রার যদি একটা ঘনত্বের যদি হেরফের হয় তাহলে তখন যে দূষণ তাকে বলা হচ্ছে গ্যাসীয় দূষণ। ডাস্টের ফলে অর্থাৎ কণা জাতীয় ধুলোবালি ইত্যাদির ফলে যে দূষণ তাকে বলা হচ্ছে কণা দূষণ। তাপীয় দূষণ, থার্মাল হিট টেম্পারেচারে যদি হেরফের হয়, তেজস্ক্রিয় কলকারখানা থাকা বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের ফলে যে দূষণ, এবং সাউন্ড পলিউশন। এছাড়াও দেখো উৎপত্তির, এইগুলোকে ডিটেলসে কিছু নয়, এগুলো একবার রিডিং করবে। উৎপত্তির কারণ অনুসারে দুই প্রকার, এক হচ্ছে প্রাকৃতিক দূষণ আর মানব সৃষ্টি দূষণ। দেখো তার আগে বলি পরিবেশের কোন কোন অংশে এই প্রধানত জল, বায়ু, মৃত্তিকা দূষণ হয়ে থাকে। ঠিক আছে, কি বললাম নোট করে নেবে এটা। পরিবেশের কোন কোন অংশে দূষণ হয়, কোথায়? তাহলে এক যদি বলি যে বায়ুমণ্ডল, বায়ু দূষণ, বায়ু দূষণ কোথায় হয়ে থাকে? বায়ুমণ্ডলে। বা অ্যাটমসফিয়ার যেটাকে বলছি, বায়ু দূষণ বা অ্যাটমসফিয়ারে। দুই আমরা কি বলছি? জল দূষণ। জল দূষণ কোন অংশ হয়ে থাকে? বায়ুমণ্ডল, তাই না? বায়ুমণ্ডলে বা হাইড্রোস্ফিয়ারে, বা হাইড্রোস্ফিয়ারে। আর তিন হচ্ছে মৃত্তিকা দূষণ। মৃত্তিকা দূষণ কোথায় ঘটে থাকে? অশ্বমণ্ডলে বা লিথোস্ফিয়ারে। লিথো মানে মৃত্তিকা, অশ্বমণ্ডলে বা লিথোস্ফিয়ারে। তো এটা তোমার মনে রাখো, আবার লিখে নেবে। বায়ু দূষণ ঘটে থাকে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। জল দূষণ হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডলে। মৃত্তিকা দূষণ অশ্বমণ্ডলে বা লিথোস্ফিয়ারে। তো একটু আগে যে ছকটা দেখালাম যে পরিবেশ দূষণ কত প্রকার ও কি কি, তার মধ্যে একটা দেখলাম যে উৎপত্তির কারণ অনুযায়ী দুই প্রকার, তাই না? উৎপত্তির কারণ অনুসারে কি বললাম যে দূষণ দুই প্রকার, তাই না? একটা হচ্ছে কি প্রাকৃতিক দূষণ, প্রাকৃতিক দূষণকে কোনটা বলবো না? স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক উপায়ে, কারণে যদি প্রাকৃতিক ভাবে, স্বাভাবিক উপায়ে, প্রাকৃতিক মানে ভাবে যদি বা প্রকৃতির নিয়মে যদি কোনো দূষণ ঘটে থাকে তখন সেটাকে বলবো আমরা কি প্রাকৃতিক দূষণ। যেমন কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা দাবানল, এগুলো তোমরা সবই জানো। বা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে দূষণ। আর একটা বলা আছে যে মনুষ্য সৃষ্টি দূষণ বা মানব সৃষ্টির ফলে দূষণ। মানব সৃষ্টির ফলে দূষণ হচ্ছে কি না, যখন মানুষের কোনো ব্যবহারের ফলে, মানুষের কোনো কাজকর্মের ফলে যে দূষণ ঘটে থাকে কৃত্রিম উপায়ে, তখন তাকে বলা হচ্ছে কি না মানব সৃষ্টি দূষণ। যেমন হচ্ছে কি না পলিথিনের ব্যবহার, বা শিল্পজাত দূষণ, বা কলকারখানা জনিত। বোঝা গেছে? তাহলে দুই ধরনের, এক হচ্ছে প্রাকৃতিক দূষণ আর মানব সৃষ্টির দূষণ। আমরা এখন দূষণ পড়ছি, ঠিক আছে? দেখো এরপরে যে শব্দটার সঙ্গে পরিচিত হওয়া দরকার সেটা হচ্ছে দূষক, ঠিক আছে? সেটা হচ্ছে দূষক বা পলিউটেন্ট কি, এটা জানার পর তারপর আমরা মেন যে পার্ট সেখানে ঢুকবো। দূষক, দেখো
পলিউটেন্ট বা দূষক কাকে বলবো? দূষক হচ্ছে যে সকল জৈব এবং অজৈব পদার্থের উপস্থিতিতে যে বিরাট আকার পরিবর্তন সৃষ্টি হয় এবং সমস্ত জীবকুলের উপরে ক্ষতি সাধন করে। তাহলে এই দূষক কাকে বলবো? বাহ্যিক পদার্থ হতে পারে। তাহলে যে সমস্ত জৈব এবং অজৈব দুটোই হতে পারে, জৈব এবং অজৈব পদার্থের ফলে যদি সবকিছু বিরাট আকারে পরিবর্তন ঘটে পরিবেশের মধ্যে এবং জীবগুলির ক্ষতি সাধিত হয়, তখন তাকে আমরা বলছি দূষক বা পলিউটেন্ট। লিখে দিচ্ছি, তাকে বলবো না যে সমস্ত জৈব ও অজৈব পদার্থের উপস্থিতিতে পরিবেশের বিরাট আকারের পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তন দেখা যায় এবং সমগ্র জীবকুলের ক্ষতি সাধন ঘটলে তাকে কি বলবো? তাকে বলে দূষক বা পলিউটেন্ট। ওকে, তাহলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থের উপস্থিতিতে পরিবেশে বিরাট আকারে পরিবর্তন দেখা যায় এবং সমগ্র জীবকুলের ক্ষতি সাধন ঘটলে তখন তাকে বলছে দূষক পদার্থ। এই যে আমরা দেখবো যে কোনগুলো জৈব দূষক পদার্থ, কোনগুলো অজৈব দূষক পদার্থ, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল কাকে বলে, কিংবা আসতে পারে একটা এক্সাম্পল আসতে পারে যে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবলের মধ্যে এক্সাম্পল দাও, কিংবা এখান থেকে একটা পার্থক্য আসতে পারে। আচ্ছা, দূষক আবার কয় প্রকার দেখো। দূষকের বিভিন্ন ভাগ আছে, বোর্ডটা ছোট জন্য দেখাতে পারলাম না, তোমাদেরকে ক্লাসে চলাকালীন আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? তো দূষক হচ্ছে সাধারণত জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল এবং জৈব অভঙ্গুর দূষক পদার্থ বা নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। ওকে, এছাড়া প্রকৃতির ভিত্তিতে কিছু প্রাথমিক দূষক আছে, কিছু গৌণ দূষক। প্রাথমিক দূষক হচ্ছে তোমার ধোঁয়া, সালফার ডাইঅক্সাইড, আর গৌণ দূষক হচ্ছে ওজোন ইত্যাদি। অবস্থার প্রকৃতি, এগুলো রিডিং পড়ে নেবে, বই আছে। অবস্থার প্রকৃতি অনুযায়ী তিন প্রকার: তরল, কঠিন এবং গ্যাসীয়। এছাড়াও কিছু রাসায়নিক পদার্থের উপর ভিত্তি করে আছে কিছু জৈব পদার্থ, কিছু অজৈব পদার্থ ইত্যাদি। তো তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটার উপর জোর দেবো, জৈব ভঙ্গুর বা অক্ষয়িষ্ণু, যাকে বলছে জৈব ভঙ্গুর বা ক্ষয়িষ্ণু, যাকে বায়োডিগ্রেডেবল বলা হচ্ছে, এবং জৈব অভঙ্গুর বা অক্ষয়িষ্ণু, যাকে নন বায়োডিগ্রেডেবল বলা হচ্ছে। তো এই দুটো সম্পর্কে বেশি জোর দেবো, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। গতবারে দেখবে উচ্চ মাধ্যমিকের কোশ্চেনটা খুলে দেখবে যে মনে হচ্ছে যেন বায়ু দূষণটা এসেছিল, যে বায়ু দূষণের কারণ আর এবং তার প্রভাব, এরকম কিছু একটা এসেছিল। মানে এমনটা না যে আসবে না, মানে রিডিং করলে বা মুখস্থ করলেই হবে, তবে 3 থেকে 5 মার্কসের একটা ইজি কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে এই দুটো জিনিসকে মনে রাখবে, একটা যে জৈব ভঙ্গুর পদার্থ বা ইংলিশে দিতে পারে বায়োডিগ্রেডেবল। ওকে, জৈব ভঙ্গুর পদার্থ বা বায়োডিগ্রেডেবল কাকে বলে? না যে সমস্ত পদার্থ কি হয় না কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সহজেই ধ্বংসপ্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায়, তখন তাকে কি বলা হচ্ছে? জৈব ভঙ্গুর পদার্থ। ওকে, সংজ্ঞাটা লিখে দিচ্ছি না, বই আছে পড়ে নেবে। তাহলে দূষকগুলো সহজেই পরিবেশে বিভিন্ন বিয়োজকের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে, যেমন কি বিভিন্ন বাজারের আবর্জনা, তাই না? এক্সাম্পলটা কি হবে না আবর্জনা, ফল, শাক, সবজি, খোসা, তারপর তোমার গরু মোষের মলমূত্র ইত্যাদি। ওকে, আর জৈব অভঙ্গুর পদার্থ বা অভঙ্গুর দূষক পদার্থ বা নন
গ্রেডেবল কাকে বলে? যে সমস্ত পদার্থ, যে সমস্ত দূষক পদার্থ কোনো বিয়োজকের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় না বা কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হলে সেগুলো খুব ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। তো এই যে ধ্বংসপ্রাপ্ত হয় না বিয়োজকের দ্বারা বা নষ্ট হয় না এবং পরিবেশকে অতিমাত্রায় দূষিত করে ফেলে, তখন তাকে বলা হচ্ছে অজৈব অভঙ্গুর বা নন ডিগ্রেডেবল বা নন বায়োডিগ্রেডেবল। এখানে পার্থক্য আসতে পারে, করে নেবে ওটা। এক্সাম্পল কি হবে? ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। আর কি হবে? পলিথিন আর পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, প্লাস্টিক ইত্যাদি দূষক পদার্থ যেগুলো কি হচ্ছে অভঙ্গুর বা নন ডিগ্রেডেবল, যেগুলো সহজে নষ্ট হয় না। ঠিক আছে, দেখো এছাড়াও বললাম যে কিছু কি আছে না প্রাকৃতিক দূষক। কিছু প্রাকৃতিক দূষক আছে যেগুলো হচ্ছে তোমার প্রকৃতির নিয়মে উৎপত্তি হয়, অর্থাৎ বিভিন্ন ফুলের রেণু, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিভিন্ন উল্কাপাত ঘটে, আর মনুষ্য সৃষ্টি প্লাস্টিক, রাবার ইত্যাদি ব্যবহারের ফলে। তো দূষকের বিভিন্ন অবস্থা উৎপত্তি অনুযায়ী বিভিন্ন রকমের, সেটা দিয়ে দেবো, এখানে জায়গা নেই বলে দেখাতে পারলাম না। ঠিক আছে, আচ্ছা নন বায়োডিগ্রেডেবল এবং বায়োডিগ্রেডেবলের মধ্যে পার্থক্যটা লিখে নেবে। হ্যাঁ, এই যে বায়োডিগ্রেডেবল ক্ষয়িষ্ণু, যেটা হচ্ছে তোমার কি, এটা জৈব বিবর্ধকের ক্ষেত্রে বিবর্ধক ঘটে না, আর নন বায়োডিগ্রেডেবল এটা জৈব বিবর্ধকের মুখ্য ভূমিকা পালন করে থাকে। ওকে, দেখো জৈব বিবর্ধক কি, এটা তোমরা পড়েছো যে যদি কোনোটা জলাশয়ের মধ্যে সেখানকার যে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র ইকোসিস্টেম মানে আমরা কি বুঝি, যে সেখানকার যে উৎপাদক থেকে শুরু করে প্রাথমিক খাদ্য, গৌণ খাদ্য, প্রগৌণ খাদ্যের মধ্যে যদি সেইখানে ডিডিটি প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাবে যে উৎপাদক থেকে শুরু করে প্রাথমিক খাদ্য, গৌণ এবং প্রগৌণের মধ্যে ডিডিটির যে মাত্রা, সেই মাত্রাটা একটা নির্দিষ্ট লেভেল থেকে বাড়তে থাকে। এই যে সার্টেন টাইম ইকোসিস্টেমের মধ্যে ওটা বাড়ছে, এটাকে বলি জৈব বিবর্ধক। কি ডিডিটি, তাহলে ডিডিটি একটা কি পদার্থ? জৈব অভঙ্গুর বা নন গ্রেডেবল। তাহলে নন গ্রেডেবল বা অক্ষয়িষ্ণু পদার্থ যেটা হচ্ছে কি জৈব বিবর্ধকের মুখ্য ভূমিকা পালন করে থাকে, আর জৈব ভঙ্গুর পদার্থ যেটা জৈব বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে থাকে না। ঠিক আছে, আর আর একটু আগে দেখালাম না যে প্রাথমিক দূষক আর গৌণ দূষক, এটা পার্থক্য করে রাখবে। হ্যাঁ, প্রাথমিক দূষক হচ্ছে, এটা পরে বলে দিচ্ছি, থাক। এরপরে দেখো এয়ার পলিউশন। তোমাদের যে দূষণগুলো আছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ, তাহলে বাতাসে বিভিন্ন রকম ক্ষতিকারক বস্তু মিশার ফলে বা বিভিন্ন মনুষ্য সৃষ্টি এবং প্রাকৃতিক উপায়ের ফলে, যে দূষক পদার্থের ফলে, যখন পরিবেশের যে নির্দিষ্ট মাত্রায় থাকা গ্যাসীয় উপাদানগুলোর যদি মাত্রা হেরফের বা পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলছি এয়ার পলিউশন বা বায়ু দূষণ। তো প্রথম আমরা দেখব যে বায়ু দূষণের কারণগুলো কি কি। কারণ বা একে বলতে পারো সোর্সেস বা উৎপত্তি কি কি। প্রথমেই আমরা ছোটবেলা থেকে পড়েছি যে বায়ু দূষণের কারণ হচ্ছে যানবাহনের ধোঁয়া, তাই না? যানবাহনের ধোঁয়া হচ্ছে একটা এয়ার পলিউশনের ক্ষেত্রে বিশাল বড় একটা প্রভাব ফেলে থাকে। অর্থাৎ এই যে প্রথম বললাম টেকনোলজি যুগ, অর্থাৎ মানুষ তো এখন তো আর পায়ে হেঁটে যাতায়াত করে না, এক মানে বাড়ি থেকে 5 মিনিট বা 2 মিনিট দূরে গেলেও সেখানে সে গাড়ি ইউজ করে। তো সেখানে কি হচ্ছে যে সেখান থেকে আবার কি হয় না, সেই গাড়ির যে ধোঁয়া, সেই ধোঁয়াটাকে মানুষ তো আর পরীক্ষা নিরীক্ষা করে না, বা সেগুলোকে যাতে কম পলিউশন ঘটে সেই ব্যবস্থা করে না। তো আধুনিক বা টেকনোলজি যুগ হলে যেটা হয়, তো এই যানবাহন থেকে, গাড়ি বাস থেকে নির্গত যে ধোঁয়া, মোটর বাইক, সেখান থেকে বিষাক্ত ধোঁয়াতে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি থাকে, যে সমস্ত গ্যাসগুলো কি করে না বাতাসে মেশার ফলে তাদের যে নির্দিষ্ট মাত্রা, অর্থাৎ আমরা কি জানি যে বাতাসে নাইট্রোজেনের মাত্রা কত, 78.01%। আচ্ছা O2 এর মাত্রা কত, 21.95% বা 22 বলতে পারো। আর CO2 এর মাত্রা কত, 0.03% or 0.04%। তাহলে বাতাসের মধ্যে যখন যানবাহনের ফলে নির্গত ধোঁয়া
যখন পরিবেশে মেশের ফলে পরিবেশের গ্যাসীয় উপাদানগুলোর যে মাত্রাটাকে কমিয়ে দেয় কিংবা বাড়িয়ে দেয়, যার ফলে দূষণ ঘটে যায়। তাহলে প্রথম একটা কারণ হচ্ছে কি, যানবাহনের ধোঁয়া। দেখো সেকেন্ড আমরা বলবো ধোঁয়া। এই ধোঁয়ার ফলেও কি হয় না, পরিবেশ দূষণ ঘটে থাকে। অর্থাৎ কলকারখানা থেকে নির্গত বা বিভিন্ন জ্বালানির কারখানা থেকে বা পেট্রোল ডিজেল পোড়ানোর ফলে সেখান থেকে নির্গত যে বিষাক্ত ধোঁয়া কি করে না, এটা প্রায় 10 থেকে 20% পরিবেশ দূষণকে বা বায়ু দূষণ ঘটিয়ে থাকে। তো বিভিন্ন কলকারখানা থেকে নির্গত যে সালফার ডাইঅক্সাইড SO2, এই SO2 জারিত হয়ে কি উৎপন্ন করে না, হাইড্রোজেন সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড নির্গত হয়। ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে সালফেট এবং সালফিউরিক অ্যাসিড রূপান্তরিত হয়, যা সূক্ষ্ম কণা রূপে বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। ঠিক আছে, এছাড়া কি হয়, বিভিন্ন জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে এটা জারিত হয়ে কি করে, H2SO4 সালফিউরিক অ্যাসিড, বিভিন্ন জ্বালানি দহনের ফলে CO2 কার্বন মনোক্সাইড ইত্যাদি উৎপন্ন হয়, যা কি করে বাতাসের মধ্যে কি হয় বা এয়ারকে দূষিত করে থাকে। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট যানবাহনের ধোঁয়া তোমরা আগে পড়েছো এগুলো। এরপরে যে পয়েন্ট, এখান থেকে MCQ কোশ্চেন আসতে পারে, ধোঁয়াশা। এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, MCQ ধোঁয়াশা কাকে বলবো? এতক্ষণ কুয়াশা নাম শুনেছো না, এবার আমরা বলবো ধোঁয়াশা, স্মোক। ধোঁয়াশা হচ্ছে কি না, বিভিন্ন রকমের রাসায়নিক বাষ্প, জলীয় বাষ্প এবং ধোঁয়ার সঙ্গে কুয়াশা কখনো কখনো ভারী এবং কালো হয়ে যে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে বলা হচ্ছে ধোঁয়াশা। ওকে, তাহলে ধোঁয়াশা কি হচ্ছে, ধোঁয়াশা বিভিন্ন রকমের রাসায়নিক বাষ্প, অর্থাৎ যে রাসায়নিক বাষ্প মানে কি, বিভিন্ন মানে রাসায়নিক পদার্থযুক্ত দূষিত বাষ্প। জলীয় বাষ্প বোঝো, তো সেই জলীয় বাষ্পের সঙ্গে দূষিত রাসায়নিক জলীয় বাষ্পের সঙ্গে যখন কখনো কখনো ধোঁয়া মিশে যখন ভারী এবং কালো ঘন আকৃতি ধারণ করে, তখন তাকে বলে যে ধোঁয়াশা। তাহলে ধোঁয়াশা সমান কি বলতে পারি, যে ধোঁয়াশা ইকুয়ালস টু ধোঁয়া যুক্ত কুয়াশা। ওকে, অর্থাৎ পরিবেশে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন রাসায়নিক বাষ্প এবং তার সঙ্গে মিশে থাকা যে তার সঙ্গে মেশা কুয়াশা, যে ঘন একটা কালো যে সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে ধোঁয়াশা। পরীক্ষা এটা 2 মার্কসের এরকম আসতে পারে। ঠিক আছে, এটা কখন দেখা যায় না, শিল্প যে সমস্ত এলাকার শিল্প সমৃদ্ধ, সেখানে সন্ধ্যার সময় প্রায় ধোঁয়াশা দেখা যায়। ঠিক আছে, কারণ সেই সময় ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুস্তরে যত যাবে তত উষ্ণতা কমতে থাকবে, বায়ুস্তর গরম হলে উপর দিকে চলে যায়, উপরের বাতাস নিচের দিকে আসে। ওকে, তাহলে কি বললাম, ধোঁয়াশা হচ্ছে ধোঁয়া এবং কুয়াশার যে সংমিশ্রণ, তাকে বলা হচ্ছে ধোঁয়াশা। অর্থাৎ আমরা জানি যে ভূপৃষ্ঠের বিভিন্ন লেয়ার আছে, বিভিন্ন স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো তুমি যত ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়া যায়, তত 6.4 ডিগ্রি করে টেম্পারেচার কমতে থাকে। তো এই যে টেম্পারেচার কমতে থাকে, যার ফলে কি হয় না, ভূপৃষ্ঠে থাকা গরম জলীয় বাষ্প উপরে ওঠে আর উপর থেকে জলীয় বাষ্প নিচে নামে, এই আদান প্রদান চলতে থাকে। এটা জিওগ্রাফির ব্যাপার। তো কি হয়ে থাকে, সেই জলীয় বাষ্পের সঙ্গে যেগুলো শিল্প সমৃদ্ধ অঞ্চল, সেখানে যে নির্গত ধোঁয়া, সেই ধোঁয়াটা বিষাক্ত ধোঁয়া, সেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিভিন্ন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস, বিষাক্ত গ্যাস নির্গত হয়। সেই ধোঁয়ার সঙ্গে যখন শীতকালে সন্ধ্যায় যে কুয়াশা, সেই দুটো একসঙ্গে মিক্সড হয়ে যে কালো ঘনকাকৃতি যে অংশ দেখা যায়, তখন তাকে বলা হচ্ছে ধোঁয়াশা। তাহলে ধোঁয়াশাটাকে একটু ইলাবোরেট করে একটু লিখবে। ঠিক আছে, বইতেও আছে, পড়ে নেবে। ঠিক আছে, এখানে কলকারখানা থেকে কোন কোন গ্যাস নির্গত হয় না, হাইড্রোজেন পারঅক্সাইড, জল, O2, তারপর তোমার CO2, তারপর তোমার আর কি হয়, H2S, হাইড্রোজেন সালফাইড, SO2 ইত্যাদি। এইগুলোর সঙ্গে যখন কুয়াশা মিশ্রিত হয়, তখন তাকে বলে ধোঁয়াশা। এই ধোঁয়াশা আবার দুই প্রকার, একটা সালফিউরাস ধোঁয়াশা, একটা ফটোকেমিক্যাল ধোঁয়াশা। এটা পরীক্ষায় আসতে পারে।
মানে সালফিউরাস ধোঁয়াশা কাকে বলে, এটা তোমাদের মিশনে কোশ্চেন একবার এসেছিল। তাহলে ধোঁয়াশা দুই প্রকার, একটা হচ্ছে তোমার সালফিউরাস ধোঁয়াশা, আর একটা হচ্ছে ফটোকেমিক্যাল ধোঁয়াশা। ওকে, ধোঁয়াশা দু ধরনের, সালফিউরাস ধোঁয়াশা আর ফটোকেমিক্যাল ধোঁয়াশা। দেখো ধোঁয়াশা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কি বললাম যে সালফিউরাস ধোঁয়াশা আর ফটোকেমিক্যাল। সালফিউরাস ধোঁয়াশাকে লন্ডন ধোঁয়াশা বলে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে লন্ডন ধোঁয়াশা বা সালফিউরাস ধোঁয়াশা কাকে বলে, 2 মার্কসে বা 1 নম্বরে, হ্যাঁ 2 মার্কসের আছে, মিশনে কোশ্চেন এসেছিল। তো সালফিউরাস ধোঁয়াশা হচ্ছে কাকে বলে না, বা বাতাসের বায়ুমণ্ডলের মধ্যে বেশি পরিমাণে জলীয় বাষ্প যদি থাকে, তাহলে সেই জলীয় বাষ্পের মধ্যে থাকা যে বিভিন্ন ধরনের কণা, ভারী কণা, তাদের উপস্থিতিতে যখন জল এবং সালফার ডাইঅক্সাইড মিশে যে এক ধরনের ভারী বস্তু কণার সৃষ্টি করে, যা কি করে না বায়ুতে ভাসমান অবস্থায় থেকে ধোঁয়াশার সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে সালফিউরাস ধোঁয়া বা লন্ডন ধোঁয়া। তাহলে কি বললাম যে এখানে কি বললাম যে বায়ুর মধ্যে বেশি জলীয় বাষ্পের উপস্থিতিতে কি হয়, বায়ুতে ভাসমান যে কঠিন কণা, সে বায়ুতে ভাসমান কণা, জল কণা এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস মিশে যে কণার সৃষ্টি হয়, যা বায়ুতে ভাসমান অবস্থা থাকার ফলে ধোঁয়াশার সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে সালফিউরাস ধোঁয়াশা। তাহলে কি বললাম যে বায়ুতে মিশে থাকা বেশি জলীয় বাষ্পের সঙ্গে জলকণা H2O ও সালফার ডাইঅক্সাইড মিশে যে ভারী কণার সৃষ্টি করে, যা কি করে, যা বাতাসে ভেসে বেড়ায় ধোঁয়াশা হিসাবে। ওকে, তাহলে যখন জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইডের মিক্সড করে মিশিয়ে বিক্রিয়া করে যখন তারা নিজেদের মধ্যে মিশে যে ধোঁয়াশা সৃষ্টি করছে, তখন তাকে বলা হচ্ছে, এবং সেটা যখন বায়ুমণ্ডলের মধ্যে ঘুরে বেড়ায় তখন তাকে বলা হচ্ছে সালফিউরাস ধোঁয়াশা বা লন্ডন ধোঁয়াশা। ঠিক আছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া আছে। দেখো 2 মার্কসের জন্য করে রাখবে। রাসায়নিক বিক্রিয়াটা কি, দা সালফার ডাইঅক্সাইড বাতাসে যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে H2SO3, ব্যালেন্স হয়েছে, 2টো সালফার 4 6টা অক্সিজেন, 3 × 6টা অক্সিজেন। ওকে, তো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করে, আবার এই যে SO3 সেটা কি হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে H2SO4। এবার এটা কিন্তু দিতে হবে পরীক্ষায়, যদি আবার এটা না দাও তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের মার্কস কাটা যাবে। এই রাসায়নিক বিক্রিয়াটা দেবে যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে আর একবার জলের সঙ্গে বিক্রিয়া করে এই যে উৎপন্ন হচ্ছে, এই ধরনের ধোঁয়াশাকে বলা হচ্ছে সালফিউরিক, অর্থাৎ এক কথায় সালফিউরাস ধোঁয়াশা বা লন্ডন ধোঁয়াশা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিডের ফলে সৃষ্টি ধোঁয়াশা। ওকে, অর্থাৎ H2SO4 এর ফলে সৃষ্টি ধোঁয়াশাকে বলা হচ্ছে সালফিউরাস ধোঁয়াশা। ঠিক আছে, আর একটা বললাম কি না ফটোকেমিক্যাল ধোঁয়াশা, তাই না? দেখো দেখো ফটোকেমিক্যাল ধোঁয়াশা কি, নামটা শুনে মনে হচ্ছে ফটোকেমিক্যাল, অর্থাৎ আলো সূর্যালোকের উপস্থিতির ফলে যে গ্যাস উৎপন্ন হচ্ছে তার ফলে সৃষ্টি ধোঁয়াশাকে বলা হচ্ছে। তো নাইট্রোজেন
ডাইঅক্সাইড এবং HC মানে হাইড্রোকার্বন। তাহলে NO2 এবং হাইড্রোকার্বনের উপস্থিতিতে NO2 এবং হাইড্রোকার্বনের ফলে উপস্থিতিতে সূর্যালোকের দ্বারা বা NO2 এবং হাইড্রোজেন সালফাইডের প্রভাবে সূর্যালোকের উপস্থিতিতে যখন NO2 বিয়োজিত হয়ে NO নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন ও পরমাণু উৎপন্ন হয়, নাইট্রিক অক্সাইড এবং ও পরমাণুতে পরিণত হয়, তাহলে বায়ুমণ্ডলে থাকা NO2 এবং HC হাইড্রোকার্বনের ফলে সূর্যালোকের উপস্থিতিতে যখন NO2 বিয়োজিত হয়ে NO নাইট্রিক অক্সাইড এবং ও পরমাণুতে পরিণত হয়, সেই ও পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন এবং সেই ওজোন NOর সঙ্গে যুক্ত হয়ে যখন NO2 এবং O2 উৎপন্ন করে, এই ধরনের ধোঁয়াশাকে বলা হচ্ছে যে ফটোকেমিক্যাল ধোঁয়াশা। এই বিক্রিয়াটা পরীক্ষাতে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আর কোন কোন ভাবে হয়ে থাকে দূষণ, বায়ু দূষণ কি ভাবে হয়ে থাকে দেখো। এছাড়াও ঘটে থাকে কীটনাশকের প্রভাবে, তাই না? অর্থাৎ জমিতে যে প্রয়োগ করা বিভিন্ন ধরনের কীটনাশক ডিডিটি, অল্ড্রিন, ফলিডন, এন্ড্রিন এইগুলো ব্যবহার করার ফলে কি পোকামাকড়কে যেমন মারা হচ্ছে, তার সঙ্গে জল এবং বায়ু দূষণ ঘটছে। তাহলে ডিডিটি, অল্ড্রিন ইত্যাদি যে কীটনাশক স্প্রে করা হয় কেন না জমির ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। তো সেই পোকামাকড়কে মারতে গিয়ে ফসলকে বাঁচাতে গিয়ে কি হচ্ছে না এই সমস্ত যে ক্ষতিকারক দূষক পদার্থ যেগুলো বায়ু কিছুটা বাতাসে গিয়ে সঙ্গে মিশছে, কিছুটা জলে মিশছে, জল বায়ু উভয়কেই দূষিত করে তুলছে। ওকে, এছাড়া যে তোমার কি না তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ তেজস্ক্রিয় যে কারখানা সেখান থেকে নির্গত বিভিন্ন ক্ষতিকারক রেডিয়াম, ইউরেনিয়াম যে ভারী ভারী মৌলগুলো, যে মৌলগুলো হচ্ছে তোমার কি নির্গত হওয়ার ফলে কি হচ্ছে সেটা বাতাসকে দূষিত করে ফেলছে। তাহলে এই পয়েন্টগুলো তোমরা দেবে, এছাড়া যদি বাড়তি পয়েন্ট কিছু পাও সেগুলো দেবে। ওকে, এবার দেখো বায়ু দূষকের আবার শ্রেণী বিভাগ আছে।